This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা স্টুডিও থেকে রয়েছি, আর নিউজ ডেস্ক থেকে আত্রেয় রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি। তিনি বলছেন আবার যে নির্বাচন কমিশন বিজেপির ললিপপ হিসেবে কাজ করছে। একই সঙ্গে তার বক্তব্য যে বিজেপি সারা দেশের মধ্যে 500টা দল পাঠিয়েছে যারা সমীক্ষা করবে, আর সেই সমীক্ষা অর্থাৎ সার্ভে হবে। কেউ সার্ভে করতে এলে নিজের ডিটেলস দেবেন না, আপনি নিজের ডিটেলস দিলে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেবে ওরা। বিডিও, এসডিও, পুলিশকে ভয় দেখাচ্ছে এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকি তিনি বলছেন চাকরি খাওয়ারও ভয় দেখানো হচ্ছে। তিনি বলছেন যে নির্বাচন কমিশন নাশে যায়, কিন্তু সরকার অর্থাৎ রাজ্য সরকারে থাকে, তারপরে রাজ্যে সরকারই থাকে, নাম না করে ফের সরকারি কর্মীদেরও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অল এজেন্সি আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না। জেনে রাখো, যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি, বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা। আধার কার্ডটা করে রাখুন, আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে। বলছে চাকরি খেয়ে নেবো, নয় জেলে পুড়ে দেবো। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। গায়ের জোরে এসব হবে না। ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে, যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে। খুলে দেব, ফাঁস করে দেব। আমরা বিজেপির প্রতিক্রিয়া নেব, কারণ এখানে বিজেপিকে সরাসরি নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। জগন্নাথ বাবু, কি বলবেন? আপনি শুনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন যে আপনাদের অঙ্গুলি হেলনে আপনাদের ললিপপ হচ্ছে নির্বাচন কমিশন, এবং আপনারা 500টা টিম পাঠিয়েছেন সমীক্ষার জন্য। এখন পুরো বক্তৃতাতে বোঝা গেল ভয় কে পেয়েছে। না বিডিওরা ভয় পেয়েছেন, তারা সরকারি চাকরি করেন, সংবিধানের নিয়ম মেনে চাকরি করেন, না এসডিওরা ভয় পেয়েছেন, না ডিএমরা ভয় পেয়েছেন। কিন্তু ভোটার তালিকার শুদ্ধিকরণের কাজ হলে তার ফলাফল কি আসতে চলেছে তাতে যার ভয় পাওয়ার তিনিই ভয় পেয়েছেন। আমি জানি না 500টা টিম কোথায় সমীক্ষা করছে, তো অন্ততপক্ষে একটা দুটো টিমকে তিনি অন্ততপক্ষে দেখান যে এই টিম এখানে সমীক্ষা করছে, এরকম তো বলে দিলেই হলো না। আমরা তো বরং জানি যে তার যে ভোট কুশলী দল, উপদেষ্টা সংস্থা, তারা বিভিন্নভাবে সরকারের যে যন্ত্র, সরকারি প্রশাসনিক যন্ত্রে ঢুকে পড়ার চেষ্টা করছে নানাভাবে। ইতিমধ্যে ঢুকে পড়েওছে। মুখ্যমন্ত্রীকে বলো প্রজেক্টের মাধ্যমে তাদের যে ফিল্ড এক্সিকিউটিভ এবং যারা কল সেন্টারে যারা কাজ করছেন তারা সব আইপ্যাকের লোক, সরকার মাইনে দেয়, তারা সেখানে কাজ করে। কর্মচারীদের নিয়ে কিছু বলেন নেই, তারা তো চাকরি করছে, কিন্তু তাদের কিভাবে তারা ব্যবহৃত হচ্ছে সেটা একটা দেখবার বিষয়। এবং আপনি আচরি ধর্ম অপরে শিখাও। রাজ্য নির্বাচন কমিশনকে পুরো ভোট পঞ্চায়েত ভোটে এই রাজ্য সরকার নবান্ন যেভাবে ব্যবহার করেছে, তারা ভেবেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনও একই ব্যবস্থায় কাজ করবে, কিন্তু তা তো হবে না। এসআইআর হচ্ছে সুপ্রিম কোর্টের নজরদারিতে। এবং আরো একটি মিথ্যাচার করলেন যে আধারকে বাধ্যতামূলক পরিচয় করে দেওয়া হয়েছে, কিন্তু একেবারে ভুল কথা। আধার শুধুমাত্র এসআইআর এ যে 65 লক্ষ নাম বাদ গেছে, তারা যদি নতুন করে তার ক্লেমস এন্ড অবজেকশন বা ওজোর আপত্তি জানাতে চায় যে ভুলভাবে আমার নাম বাদ গেছে, আমার নাম রাখা হোক, এই ওজোর আপত্তি জানানোর জন্য আধার একটা পরিচয়ের মাধ্যম হিসেবে বলা হয়েছে। কিন্তু আধার 11টি যে পরিচয়পত্র যার ভিত্তিতে ভোটার তালিকার শুদ্ধিকরণ হচ্ছে, তাতে ইনক্লুডেড হয়ে 12তম পরিচয়পত্র হয়নি। ধন্যবাদ জগন্নাথ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।
শুধুমাত্র ললিপপ ইস্যু নয়, পরিবারতন্ত্র নিয়েও খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারতন্ত্র নিয়ে এবার সরাসরি অমিত শাহকে আক্রমণ তৃণমূল নেত্রীর। জয় শাহ কিভাবে আইসিসির প্রেসিডেন্ট, প্রশ্ন তুলেছেন মমতা। একই সঙ্গে নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকেও পরিবারতন্ত্র নিয়ে তোপ তৃণমূল নেত্রীর। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু, আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। রাজনীতি করলে তো তার কিছুই নেই, এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা। কই, এটা পরিবারতন্ত্র নয়, এটা সমাজতন্ত্র। জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু, আপনার পরিবারের কতজন, কোন কোন রাজ্যে আইপিএস আছে, আইএস আছে, সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে। আমরা ললিপপ বাচ্চাদের দিই, 18 বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না, আমরা অধিকার দিই, গণতান্ত্রিক অধিকার দিই। তাই মনে রাখুন, আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না, মানবেন না। আপনারা যদি এখন, আমরা 100। বিজেপি বিধায়ক এই মুহূর্তে শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, সাধারণত পরিবারতন্ত্র এই শব্দবন্ধটা আপনারা বেশি করে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে অমিত শাহর ছেলে তিনি কি করে আইসিসির প্রেসিডেন্ট হয়ে গেলেন, সেটা পরিবারতন্ত্র নয়। আপনার উত্তর প্লিজ। প্রথম কথা, পরিবারতন্ত্রের সংজ্ঞা যে অর্থে আমি দিয়ে থাকি সেটা হচ্ছে যে যখন কোনো রাজনৈতিক দল তার মাথা কোনো একটি পরিবার হয়ে থাকে এবং সেই দলের জেনারেশন আফটার জেনারেশন তারাই হচ্ছে সেই দলটিকে চালায়, সেটাকেই বলা হয় রাজনৈতিকভাবে পরিবারতন্ত্র। ভারতীয় জনতা পার্টি, এটা মাথায় রাখতে হবে, দেশের সর্বভারতীয় সভাপতি হোক আর দেশের প্রধানমন্ত্রী হোক, কোনো একটি পরিবার থেকে আসে না। ফলে পরিবারতন্ত্রের মিথ্যে সংজ্ঞা উচ্চারিত করা একমাত্র ওনার পক্ষেই সম্ভব। আর দ্বিতীয়ত, উনি অন্যের পরিবার নিয়ে কথা বলবার সাহস দেখান কি করে? টালির চাল দেখিয়ে আজকে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি বানিয়েছে ওনার পরিবার। ওনার পরিবারে এরকম আছে যারা সমাজ সেবা করে কোটি কোটি টাকা তারা উপার্জন করেছেন। ওনার উচিত বাড়িতে গিয়ে নিজের মুখটাকে আয়নায় দেখা, তারপরে অন্যের পরিবার নিয়ে কথা বলবেন। এই সমস্ত বড় বড় কথার জবাব 2026 সালে পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিতভাবে ওনাকে ব্যাগ ভর্তি করে দিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আর এবার আসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দিকে। এসআইআর ইস্যু হয়ে রইল এদিনের মঞ্চে। তিনি বলছেন ছাত্র যুবদের, তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের সদস্যদের রাস্তায় নামুন, এসআইআর এর প্রতিবাদ করুন রাস্তায় নেমে। এই বার্তা, এই নির্দেশ তার কাছ থেকে এসেছে। একই সঙ্গে তিনি বলছেন যে এতদিন মানুষ সরকার বাঁচত, এখন কেন্দ্রের সরকার ভোটার বাছাই করছে। কেন্দ্রের সরকারের স্বার্থ সিদ্ধির জন্যই এই এসআইআর। মেয়র রোডের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে কেন্দ্র আর নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায়, তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে ফের কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেলফিশ জায়ান্ট, হাই লোডেড ভাইরাস থেকে হিমালয়ের সম অযোগ্যতা, বাছা বাছা বিশেষণে মোদী সরকারকে তোপ তৃণমূল নেত্রী। কিছু হিংসুটে লোক আছে, দেখলেই জলে আর লুচির মতো ফলে। এরা হচ্ছে তাই 100 দিনের কাজে পরপর 4 বছর 5 বছর আমরা 1 নম্বরে ছিলাম। গ্রামীণ আবাস যোজনায় 1 নম্বরে ছিলাম, রাস্তা তৈরিতে 1 নম্বরে ছিলাম। তাই সেলফিশ জায়েন্টরা, যারা হাই লোডেড ভাইরাস, বুঝলেন কিছু, যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে, তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে
আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই মঞ্চ থেকে 26-এর যুদ্ধ ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের এক ছটাক জমিও ছাড়ব না। তৃণমূল 21-এ যা আসন পেয়েছিল তার থেকে বাড়বে, কমবে না। 11-এ 184, 2016-এ 211, 21-এ 215। তৃণমূলের বিরুদ্ধে কুৎসা যত বেড়েছে আসন তত বেড়েছে। এবার বিজেপির ক্ষমতা থাকলে 50 পার করে দেখাও। মমতার সঙ্গে তো লড়াই পরের কথা, আগে তৃণমূল ছাত্র যুবর সঙ্গে লড়ো। বিজেপি সিপিএম 10-0 গোলে হারবে, চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমরা তাদেরকে এক ছটাক জমি আগামী 2026-এ ছাড়বো না। আগামী দিনও আপনারা বন্ধ করবেন, আমরা চালু করব। আপনারা ভাঙবেন, আমরা গড়ব। আপনারা শিক্ষা দেবেন, আমরা গর্জে উঠব। বাংলা আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না, বাংলা আপনাদের কাছে মাথা নত করবে না, বাংলা আপনাদের কাছে বশ্যতা স্বীকার করবে না। আজকে যুদ্ধের দামামা বাজলো, আর আগামী 28শে আগস্ট এই গান্ধী মূর্তির পাদদেশে আমাদের চতুর্থবার সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্বে হওয়ার পর জয়ধ্বনিটাও এখানে দেব। কথা দিয়ে গেলাম, আপনার কত ক্ষমতা আপনি আটকে দেখাবেন। আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল, আগের বার যা আসন পেয়েছিল, আমি বুক ঠুকে এখানে কথা দিয়ে যাচ্ছি, তার থেকে আসন বাড়বে, কমবে না। 2011-য় 184টা আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতায় এসেছিলাম প্রথমবার। 2016-য় 5 বছর কুৎসা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল 211। 2016 থেকে 2021 কুৎসা যত বেড়েছে মানুষের জনসমর্থন তত বেড়েছে, 211টা হয়েছে 215। আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে 50 পার করে দেখাও, 50। আগামী দিনে লড়াই বুঝে নেব। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরানোর কথা বলে তাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের নেত্রীর সাথে পরে লড়বে, আগে ছাত্র যুবর সাথে মোকাবেলা করো, তারা 10-0 গোলে তোমাদের প্রতিহত করবে। 10-0 গোলে তৃণমূল ছাত্র পরিষদ আর তৃণমূল যুব কংগ্রেসের কাছেই বিজেপি আর সিপিএম হারবে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে 26-এর ভোটের দামামা বাজিয়ে দিলেন মমতা অভিষেক দুজনে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি তৃণমূল ছাড়বে না, আগামী ভোটে আরো আসন বাড়বে, কথা বললেন তারা। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি, ছাড়বে না। কারো সাহায্য ছাড়াই তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয়েছিল, মানুষের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায়, জয় জহরে। মনে রাখবেন আগামী নির্বাচনে আরও সিট আপনাদের বাড়বে, তার কারণ আমরা মানুষের উন্নয়ন করি, আরও করব।